অনেক টেলিভিশন চ্যানেল এগুলো আগে যারা সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল তারা এখন তাড়াতাড়ি কালার চেঞ্জ করার জন্য আমাদের বিরুদ্ধে বা যেটা সরকার পছন্দ করবে এইসব অংশগুলো কেটে কেটে বেশি করে দেখায়। এটা আমরা জানি, ওটার জন্য উই ডোন্ট মাইন্ড। জনগণের মনে আমাদের যে স্থান আছে সেটাকে কেউ নষ্ট করতে পারবে না ইনশাল্লাহ। আমরা মরে গেলেও আমাদের পরবর্তী প্রজন্ম আবার দাঁড়িয়ে যাবে, কারণ এরশাদ সাহেবের এবং আমাদের জাতীয় পার্টির লিগ্যাসি বাংলাদেশে আর কেউ দিতে পারে নাই। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আমাদের মতো এত স্বচ্ছভাবে এত রাজনীতি করে না। সকলের সঙ্গে বন্ধুত্ব এবং আলাপ আলোচনার মাধ্যমে আমরা কেন এদিকে যাব, বিদেশে যাব? আমরা নিজেরাই ভাই ভাই বলে যাই, আমরা নিজেরাই সমস্যার সমাধান করি। ভারতে দেখেন, কোনো ন্যাশনাল ইস্যু নিয়ে আমরা কোনো বিদেশের কাছে যাই? আমরা বিদেশের কাছে যদি চলে যাই হেল্পের জন্য, তখন তো ডেফিনেটলি বিদেশ তো আমার কাছে কিছু সুযোগ সুবিধা নিতে চাইবেই। তো আমরা নিজেরাই তো আমাদের সার্বভৌমত্ব নষ্ট করছি। আমরা নিজেরাই তো আমাদের নিজেই যেটা ম্যানেজ করতে পারি সেটা না করে আমাদের নিজের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে আমরা মানুষের কাছে হাত পেতে দেশকে মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। এটার থেকে তো আমাদের একটা সময় বেরিয়ে আসা উচিত। কে বলছে? একমাত্র জাতীয় পার্টি বলে। আসুন একসঙ্গে বসুন না, আমরা পাওয়ারে যেতে চাই না। আমরা দেশটা ভালো চলুক, আমাদের বউ ছেলেপেলেরা ভালো থাকুক, আমাদের নাতি নাতনিরা একটা সুখের সমৃদ্ধ একটা বাংলাদেশের মধ্যে থাকুক, নিরাপত্তায় থাকুক। আমরা অনেক আশা করে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আন্দোলনের ফসল কি আমরা সত্যিকার অর্থে পাচ্ছি? দেশ তো কথা বলবে না, কথা বলো না, কথা বলে কেন? এইখানে ঘরের ভিতরে চিৎকার করবে না, কথা বলতে না বলছে। এখন দেশের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এগুলো সমস্ত ঘটনা আমি যতটুকু জানি সরকারের সর্বোচ্চ মেলে সকলেই জানেন আমরা কি অবস্থায় কেন করছি। এখন দেশ বিভক্ত হয়ে গেছে, মনে হচ্ছে যে কিছু লোক যেন তারা নিজের এই দেশটা দখল করে ফেলেছেন। আমরা যে তাদের সকলে সহযোগিতা করেছি, সাধারণ জনগণ যে তাদের সঙ্গে ছিল, সেটা তাদের কাছে এখন কোনো গণ্য হচ্ছে না। তারা দেশকে একটা ভাগ করছেন, একটা কী ধরনের একটা পবিত্র, একটা অপবিত্র। তারা পবিত্র গ্রুপের মধ্যে আছেন আর আমরা সবাই অপবিত্র গ্রুপের মধ্যে আছি। এবং তার মধ্যে আবার কে দোষী কে নির্দোষ এটা ওনারাই ঠিক করে দেবেন, কোনো বিচার বিশ্লেষণ লাগবে না। ওনারাই ঠিক করবেন যে কে দোষী কে নির্দোষ। এটার কোনো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স হিস্ট্রি কোনো কিছু দরকার নেই, কোনো লজিকও দরকার নেই। আমি বলছি তুমি দোষী, তুমি দোষী। এবং এইভাবে দেশকে বিভক্ত করেছিলেন আমাদের পূর্ববর্তী শেখ হাসিনা। উনি দেশকে বিভক্ত করেছিলেন এবং দেশকে আওয়ামী লীগ এবং তাদের সমগোত্র এবং বাকি লোককে আলাদা করেছিলেন এবং বাকি লোকের উপর যে কোনো ধরনের অত্যাচার অনাচার চাপিয়ে দিয়েছিলেন। আমরা কি তার রিপিটেশন দেখতে পাচ্ছি? আমি জানি না, মানে এটার বিভিন্ন যে ওনার সময় আমি একটা বারংবার বলেছিলাম, ওনারা শাসক গোষ্ঠী একটা বিচারের ঊর্ধ্বে অবস্থান নিয়েছেন। ওনাদের কোনো বিচার আচার হবে না, ওনারা ঠিক করবেন কে বিচারের আওতা হবে এবং ওনারা এটা ঠিক করছেন রেগুলার। ওনাদের বিচার আচার নেই। উনি আমার অফিস ভেঙে দিবেন, আগুন জ্বালিয়ে দিবেন, কোনো বিচার আচার নেই। উনি ঠিক করে দিবেন যে এ দোষী, একে এখন হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হচ্ছে একেবারে নিরপরাধ লোকের বিরুদ্ধে এবং হ্যারাসমেন্ট হচ্ছে, হ্যারাস করা হচ্ছে তাদেরকে। এবং কোর্টের ভিতরে গিয়ে যে কথাটা আমি ডাক্তার ইউনিসের সঙ্গে আমরা বলেছিলাম, ওয়েপনাইজেশন অফ দ্য কোর্ট, কোর্টের ভিতরে গিয়ে হৈ হৈ করে সব রায় ব্যবস্থা করা হচ্ছে, এটা আমরা শুনতে পাচ্ছি। আমি আমাদের প্রজ্ঞা বিচার বিভাগ সবাইকে আমি অনুরোধ করব, আপনারা শেষ আশ্রয় আমাদের, আপনারা কি সেই আশ্রয়টা রাখবেন? আমরা তো সবখানে ব্যর্থ হলে আপনার কাছে যাব। তো আপনারা পৃথিবীতে আল্লাহর আপনার প্রতিনিধিত্ব করেন, আপনার সেই বিচার করবেন। আপনারা অভিভাবক। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি তো আমাদের অভিভাবক, দেশের অভিভাবক। আপনি আমাদের সবাইকে সমান চোখে দেখেন। আপনার সকলে আপনার সন্তান, দোষ ত্রুটি সকলেরই থাকে। দোষ ত্রুটি দিলে তাকে আপনি সেইভাবে বিচার আচার করে শাস্তি দেন, আবার কোলে টেনে নেন। আর বাকি মানুষকে সবাইকে যদি আপনি পাপী দোষী বলে সাব্যস্ত করেন, এখন বাংলাদেশের বিপুল পরিমাণে যাদেরকে নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে এমন মানুষ, প্লেয়ার, শিল্পী, সাহিত্যিক, বিভিন্ন ধরনের পেশার মানুষ যারা বাংলাদেশের জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় সুনাম নিয়ে এসছেন, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। কি বলে, লঘু পাবে গুরুদণ্ড। তারা যে দোষ করে, দোষের বিচার করবেন, যখন বিচারে আনবেন তখন তারা বিচার ফেস করবে, বিচার অনুযায়ী যতটুকু হবার ততটুকু তাদের হবে। কিন্তু তাদেরকে আপনি একেবারেই শেষ করে দিবেন, তাহলে বেশিরভাগ মানুষই যদি এখানে দোষী হয়
আর নির্দোষ মানুষ যদি কম হয়, গণতান্ত্রিক প্রক্রিয়াতে দোষী মানুষরাই সেই দেশের রাজত্ব করতে চাইতে পারে। তো এগুলো জিনিসের আমি মনে করি যে দেশের স্থিতিশীলতার প্রয়োজন আছে। এখন যেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সেটার কোনো খবর নাই। আমরা বারংবার বলেছিলাম এইটা সাধারণ মানুষকে বাঁচাতে হবে, তারপরে না আপনি সংস্কার করবেন, তারপরে না আপনি সমস্ত দেশকে সঠিকভাবে চালাবেন। মানুষে খেতে না পারে যদি এখনই মরার অবস্থা হয়, আর চাকরি বাকরি প্রচুর পরিমাণে চাকরি হারাচ্ছে মানুষ, বেকার সমস্যা একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে, কিন্তু সেই রকমভাবে খবর প্রচারিত হচ্ছে না। আমরা খবর পাচ্ছি মানুষের হাতে টাকা নেই, টাকা যাদের হাতে তারা কিনতে গেলে জিনিস কিনতে পারছে না, কুলাতে পারছে না। আর যেটা বললাম আইন শৃঙ্খলা, এটা তো আমরা সকলেই অ্যাডভাইজাররা অত্যন্ত ভালো মানুষ, উপযুক্ত মানুষ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা এখনও ভালো, খুব ভালো। আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি, কোনো লোক এসে আমাকে একটা গুলি করে মেরে ফেললো, কি আমাকে কোপ দিয়ে মেরে ফেললো, হতে পারে, যে কোনো সময় হচ্ছে। মানে আল্লাহ আমাদেরকে প্রোটেকশান দিচ্ছে বলে আমরা বেঁচে আছি। আল্লাহ আমাদের প্রোটেকশান দিচ্ছে বলে আমার পার্টি অফিসটা এতদিন ছিল। আল্লাহ যখন প্রোটেকশান, মানে আল্লাহর প্রোটেকশান বলছি না, যে কোনো হোক, মানে অন্য কোনো প্রোটেকশান আমরা পাইনি, শুধু আল্লাহর প্রোটেকশানের উপরে আমরা আছি। আর হয়রানি হচ্ছে, হয়রানি। এই বললাম না, মামলার পর মামলা, মিথ্যা মামলা, এবং সেগুলো কোর্টে গিয়ে হইচই করে পাশ করা। দলীয়করণের কারণে আমরা, প্রশাসন দলীয়করণের কারণে আমরা অস্থির হয়ে গেছিলাম, জুডিশিয়ারি দলীয়করণের কারণে আমরা অস্থির হয়ে গেছিলাম। এখন দলীয়করণ মুক্ত করতে গিয়ে আবার কি পুনর্দলীয়করণ হচ্ছে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। কারণ আমরা অনেকের কাছে অভিযোগ পাচ্ছি যে দলীয়করণে এক দল গেছে, আর এক দল তো সেই দলীয়করণই করছে, এবং বিচার আচার তো সেইভাবেই হচ্ছে, এবং আমরা তো সঠিক বিচার পাচ্ছি না। কাজে তাদের উপর আস্থা রাখতে হবে আমাদের, এবং তাদেরকে সেই আস্থার জায়গায় থাকতে হবে। আমরা দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে স্থিতিশীলতার জন্য সর্বাত্মক সহযোগিতা করব বলে কথা দিয়েছিলাম। আমরা ক্ষমতায় যাওয়ার কথা বলিনি। আমরা বলছি আপনার যতদিন ক্ষমতায় থাকতে চান থাকবেন, আপনার সংস্কার দেবেন। আমরা শুধু ডেমোক্রেসি, একদিনের ডেমোক্রেসি চাই না। ইলেকশন যেতে ডেমোক্রেসি হবে, অ্যান্ড গভর্নমেন্ট অফ দ্য পিপল হবে, গভর্নমেন্ট বাই দ্য পিপল হবে, ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল হবে না। সেই সরকারে আমাদের কোনো লাভ নেই, যার এক্সপেরিয়েন্স আমাদের 8ম সংসদে হয়েছে, 9ম সংসদে হয়েছে। সেই জিনিসটা আমরা চাইনি, ওটা ওনাদেরকে আমি বলেছিলাম। ওনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। কী চান বলেন? আমরা তো, আমাদের অনেক দিনের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাগুলো আমরা দেশের কাজে লাগাতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মের কাজে লাগাতে চাই। অনেক দিন পরে যদি নির্বাচন হয়, তো আমি নির্বাচন করতে পারবো না, আমার বয়স হয়ে গেছে, তবুও আমি চাচ্ছিলাম দেশটা একটা ভালো থাকুক, আমার নাতনিরা ভালো থাকুক, নাতিরা ভালো থাকুক দেশ। কিন্তু এখন কি দেশ সেই পথে যাচ্ছে? এখন আমাদের কাছে সংশয় হচ্ছে। আমরা তো সাধারণ মানুষের সমস্যা মিটাতে ব্যর্থ হচ্ছি। মানুষের আইন শৃঙ্খলার জন্য যদি আল্লাহর কাছে নির্ভর করতে হয়, যদি মানুষকে বিচারের জন্য যদি আল্লাহর কাছে নির্ভর করতে হয়, তাহলে আমরা যদি আবার সেই শেখ হাসিনার বৈষম্যের শিকার, সেই বৈষম্যের শিকার আবার হই, বিভিন্নভাবে আমাদেরকে বৈষম্যের শিকার করা হয়, তাহলে সত্যিকার অর্থে আমরা কি অর্জন করলাম? এটা একটা মূল্যায়নের সময় এসে গেছে। এবং আমরা চাই, সামনের দিকে একটা কথা আমি পরিষ্কার বলতে চাই, আমাদের দল, আবার বলছি, আমাদের দল একটি জাতীয় পর্যায়ের রাজনৈতিক দল। বারংবার কবর দেওয়ার পরে আমরা কবর থেকে উঠে এসেছি, আমাদেরকে কেউ ধ্বংস করতে পারে নাই। যেহেতু আমরা শান্তির ধর্ম, আমি শান্তির, এবং আমরা সহ অবস্থানের রাজনীতি করি, আমরা ভায়োলেন্স, সন্ত্রাসের রাজনীতি করি না, আমরা দখলদারিত্ব করিনি, আমরা মাঠ দখল করিনি, আমরা কোনো ধরনের মানুষের অত্যাচার করিনি, আমরা দলীয়করণ করিনি, আমরা সুশাসন দিয়েছিলাম, আমরা উন্নয়ন দিয়েছি, আমরা সংস্কার দিয়েছি, আমরা মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনার চেষ্টা করেছি। মানুষ এটা আমাদের স্মরণ করে, এবং এইটা আমরা ধরে রাখবো, এবং তার জন্য আমরা যে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি আছি দেশের জনগণের জন্য। আমার কথা হলো, আমরা আগামী 2 তারিখে যে প্রোগ্রাম দিয়েছি, সেই প্রোগ্রাম চালু থাকবে। আমার নেতাকর্মী ভাই বোনেরা যে যেখানে আছেন, একটা কথা মনে রাখবেন, ইসলামের শিক্ষা হচ্ছে অন্যায় দেখলে প্রতিবাদ করো। হাত দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো, মুখ দিয়ে করো। মুখ দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো, অন্তর দিয়ে ঘৃণা করো। আমাদের সেটা করতে হবে। তার জন্য যদি জীবন চলে যায়,
আমরা জীবন দিতে প্রস্তুত আছি। দেশের ভালো এখানে ঘরের ভিতরে চিৎকার করবো না। দেশের ভালোর জন্য আমরা জীবন দেব ইনশাল্লাহ। আমরা কোনো অপরাধ করি নাই, আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে অপরাধী করা হচ্ছে। কেন করা হচ্ছে আমরা জানি না, কার স্বার্থে করা হচ্ছে জানি না, কিন্তু যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান এইটার বিষয়, ওনার সবচেয়ে ক্লোজ লোক আমাদের বিরুদ্ধে এলিগেশন এনেছেন, অভিযোগ এনেছেন, উনি কিছু বলেননি, তার মানে উনি মৌন সম্মতি দিয়েছেন বলে আমরা ধরে নিচ্ছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চাই না যে উনি আমাদেরকে যদি কথা বলতে চাইতেন, আমরা আমাদের অবস্থান আরও চাইতেন, আমরা কি করলে ভালো হবে সেটা চাইতেন, আমরা করতে পারি, না হলেও আমাদের কোনো আপত্তি নাই। দেশের জনগণের সঙ্গে আমরা থাকবো, যেমন দেশের জনগণের সঙ্গে সবসময় আমরা ছিলাম, এবং ভবিষ্যতে আমি না থাকলে আমার পরবর্তী প্রজন্ম যে থাকবে, জাতীয় পার্টি এগিয়ে যাবে ইনশাল্লাহ। এটাই হলো আমার আহ্বান আপনাদের সবাইকে, যে যেখানে আছেন ভয় করবেন না, বেরিয়ে আসুন। ও এটা অবশ্য পার্টি অফিসের হামলার এটা স্বাভাবিক কথা, এটা তো আমরা নিন্দা জানাবোই এবং বিচার দাবি করব। এটা আপনাদের বলে রাখি, আমরা কিন্তু পুলিশকে খবর দিয়েছিলাম, আর্মিকে খবর দিয়েছিলাম, প্রথম দিনই দিয়েছিলাম, জানিয়েছিলাম, ওনাদেরকে আবার দ্বিতীয় দিন যখন হামলা হয়েছে জানিয়েছি, এবং ওই অবস্থায় আমরা আছি। আমরা নিয়মতান্ত্রিক পথে যাব। আমাদের যে আন্দোলন চলবে, বিক্ষোভ চলবে, সম্পূর্ণ শান্তিপূর্ণ, অহিংস। আমরা মরতে আসছি, আমরা মরতে চাই। কত লোক মারবে তোমরা, আমরা সেটা দেখতে চাই। নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছে, এটা সেদিনকে 17 তারিখে উইথড্রলের ডেটে আমাদের চারপাশে যারা সাংবাদিক ছিলেন, আমার অফিসে যারা ছিলেন, আমার আশেপাশে যারা ছিলেন, তারা সবাই জানেন যে আমরা নির্বাচনে যেতে চাই না। এখন প্রথম কথা হলো, আমরা কোনো আসন ভাগাভাগি করিনি। আমাকে যখন নির্বাচন প্রসেসে না আনলে তখনই দল নিয়ে যাওয়ার কথা, নিয়ে রোশন এরশাদকে দিয়ে তারা নির্বাচন করাবে। আমি দেখলাম যে তাহলে 2014-এর মতো আমরা দুর্নামের ভাগী হব, দলটা হারাবো। দলও শেষ, আমরা আমাদের রাজনীতিও শেষ, কারণ কথা উঠবে যে জাতীয় পার্টি অফিসিয়ালি গেছে। তো আমরা যদি যাই ঠিক মতোই যাব। আমরা বলেছিলাম যে তাহলে আমাদেরকে নির্বাচন করতে দিতে হবে। তখন তারা বলেছিল যে আসনে আপনারা নির্বাচন করতে চান, ভালো ক্যান্ডিডেট আছে, সেসব আসনে আমরা নৌকা মার্কা উঠাই দেবো, কিন্তু নৌকা মার্কা না দিলেও আমাদের ক্যান্ডিডেট দেবো। আমি বলছি সেটাই দেন, আমরা নির্বাচন করব, আমাদের নির্বাচন হেরে গেলে হেরে যাব, আমরা আসন ভাগাভাগি করিনি। এটা প্রচারণা করছে, আমাদের লোক কিছু ভুল বুঝেছে, আমাদের ক্যান্ডিডেটরা ভুল বুঝেছে। আমি বারংবার তাদেরকে বলেছি আমরা কোনো আসন ভাগাভাগির নির্বাচন করব না, এবং আমরা নির্বাচনে যেগুলো ক্যান্ডিডেট দেবো, আমরা শুধু চাইবো তারা যেন নিশ্চিত মনে সঠিক নির্বাচন করতে পারে। যেহেতু তারা কথা দিয়েছিল যে আমরা তো নির্বাচনে জিতেই গেছি, কাজে আপনাদের সঠিক নির্বাচন দিলে আমাদের কি যায় আসে, কিন্তু শেষ পর্যন্ত তারা কথা রাখেননি, এবং যা রাখতে পারবেন না জন্যই আমি নির্বাচনে উইথড্র করেছিলাম। উইথড্র করার ব্যাপারে আমি শেখ হাসিনার আমলে প্রকাশ্যভাবে বলেছি আমার গাইড জোরে নির্বাচন আনা হয়েছে, তার সাক্ষী প্রমাণ সব আছে, কেউ এটা প্রতিবাদ করেনি। কাজে আমরা এখন যে কথাটা তোমরা বললে, এইটা কথাটার আমি এইটাই হলো জবাব। ভুল বুঝেছে, আমাদের ক্যান্ডিডেটরাও ভুল বুঝেছে। আমার প্রতিটি বক্তৃতায় নির্বাচনের পর থেকে, নির্বাচনের দিন, নির্বাচনের পরে সংসদে প্রথম দিন, সব বক্তৃতায় আমি বলেছি নির্বাচনটি হয়তো আইনগতভাবে বৈধ, কিন্তু নির্বাচন সঠিক হয়নি। এটা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক তো হয়নি, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। এবং এটার উপরে আমি আর্টিকেল লিখেছি সমস্ত জায়গায়। কাজে নির্বাচনের বৈধতা দেওয়া বলতে যেটা বোঝায় অবৈধ নির্বাচন, সেটাকে আমি বেরিয়ে করে বুঝি, কিন্তু এটাও বলেছি যে আইনসঙ্গতভাবে এটা আইনগতভাবে বৈধ করা হয়েছে, কাজে এটা বৈধ। আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্বিচারে মামলা দেওয়া হচ্ছে, তো এরকম অনেক ঘটনা ঘটছে। আমরা আশাবাদী যে এই ঘটনাগুলি থাকবে না। যারা বিচার বিভাগে আছেন তারা নিজেদের স্বার্থে, নিজেদের ভাবমূর্তির স্বার্থে হোক, বা আমার মনে হয় আল্লাহর কাছে তাদের যে জবাব দিত তার স্বার্থে হলো এ থেকে সরে আসবেন। আমরা বিচার বিভাগের নিরপেক্ষতা দাবি করি, এবং বিচার বিভাগকে যেন অস্ত্র হিসাবে ব্যবহার করে শেখ হাসিনা যেটা করেছিল সেটা যেন পুনরাবৃত্তি না হয়, আমাদের ডাক্তার মোহাম্মদ ইউসুফের উপরে হয়েছিল সেটা যেন পুনরাবৃত্তি না হয়, এটি আমরা দাবি করি, এবং এটা আমরা আশা করি যদি না হয় তাহলে জনগণের বিচার করবে। হ্যাঁ, তুমি কি বলছিলে বলো, ওখান থেকে কে বলছিলেন? তাহলে ভার্বাল কমপ্লেন করছি, রিটেন কমপ্লেন করছি। আমাদেরকে কথা দেওয়া হয়েছে যে এটার ব্যবস্থা তারা নিচ্ছেন। ব্যবস্থা তারা নেন বা না নেন সেটা তাদের বিষয়। আমি যেটা বললাম যে আইন নিজস্ব গতিতে চলছে না। আইন কার জন্য কতটুকু আইন প্রযোজ্য হবে, আওয়ামী লীগের আমলে যেটা ঠিক করে দেওয়া হতো, এখনও ওই ধরনের মনে হচ্ছে যে কার দুপুরকে সঠিকভাবে দেওয়া হবে, কাকে আইনের ঊর্ধ্বে রাখা হবে, এটা এখন আমরা শিওর না। অনেককে আইনের ঊর্ধ্বে রাখা হচ্ছে, প্রকাশ্য দিবালোকে থ্রেট করে আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ একটা বেআইনি কাজ। তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় তাহলে আইন নিজের গতিতে চলছে, এটা তো আমি বলতে পারি না। আমরা মামলা করেছি, আমরা মামলা করতে শুধু না জীবন দিতেও ভয় পাচ্ছি না। দোয়া করবে আমাদের জন্য, জীবনটা যেন চলে যায়, আর কিছু চাই না। হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের অনেক রাজনীতিবিদ আছেন, সত্যিকার অর্থে যদি সেরকম ধরনের থ্রেট পান, কয়জন
তার থেকে বেরিয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশ করবার সাহস করবেন এটা বলা মুশকিল। তারপরেও আমি যত সঠিক কঠিন কথা বলেছি আমার মনে হয় কোনো রাজনীতিবিদরা বলেননি। কাজেই ব্যর্থতা কেমন করে বলবো আমি তো যে কোনো লোককে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে যে কোনো লোককে ওই রকম পরিস্থিতি ফেললে যে কোনো জিনিস করানো সম্ভব। হয়তো 1 লাখের মধ্যে এক লাখের মধ্যে হবে না, 10 লাখের মধ্যে একটা লোক এটা প্রতিবাদ করতে পারবে। বড় বড় কথা অনেকেই বলতে পারে। আমাদের যেটা আমরা খেয়াল করছি, আমি কাউকে মানে ছোট করে দেখতে চাই না, আমাদেরকে হাতি গর্তে পড়ছে মনে করে অনেক চামচিকা লাথি মারছে, যারা কোনোদিন কোনো পার্লামেন্টে যায় নাই, কোনোদিন কোনো নির্বাচন করে নাই, যাদের রাজনীতির বাস্তব অভিজ্ঞতা, মানে পানিতে না নেমে সাঁতার কাটা তো শেখা যায় না, তারা এখনও পানিতেই নামেন নেই। তারা এখন নানান ধরনের আমাদের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলছেন, অনেক ধরনের আস্ফলন করছেন। আমরা এই আস্ফলনে ভীত নই এবং এই আস্ফলন নিয়ে আমরা কোনো তাদের একটা ধারণা যে এই জাতীয় পার্টি যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার ভোটগুলো আমরা পাবো। তার ভোটগুলো তারা পাবে না, পাবে হলে বড় রাজনৈতিক দল, হয়তো বিএনপি পাবে, কিছু পাবে জামাত। এটা তারা বুঝে নেয়, তাদের ওই ধরনের ম্যাচুরিটি অফ পলিটিক্স আসেনি। এটা আমার ব্যক্তিগত, আমি কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বলছি না, এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি। অনেকেই আমাদের এখন চামচিকায় লাথি মারে বলে না হাতিকে, এই চামচিকায় লাথি মারছে।